দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস কিন্তু দেহের ভেতর। তার বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও কিন্তু প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই কিন্তু আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আপনার শরীরের আকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করুন। এমন পোশাক পরুন যা আপনার শরীরের গঠন সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। বেসিক পোশাকে বিনিয়োগ করুন। ক্লাসিক জিন্স, একটি সাদা শার্ট এবং একটি কালো ব্লেজার চিরকালীন স্টাইল। কম্বিনেশন করুন, ভিন্ন টেক্সচার এবং প্যাটার্ন একত্রিত করে ইউনিক লুক তৈরি করুন। সঠিক অ্যাক্সেসরিজ ব্যবহার করুন। একটি স্টেটমেন্ট নেকলেস, স্টাইলিশ ঘড়ি বা একটি চমৎকার ব্যাগ আপনার লুক কিন্তু উন্নত করতে পারে। সঠিক জুতো নির্বাচন করুন। আরামদায়ক কিন্তু স্টাইলিশ জুতো আপনার ফ্যাশনে বড় পরিবর্তন আনতে পারে। ট্রেন্ড অনুসরণ করুন, তবে নিজস্বতা বজায় রাখুন। ফ্যাশনের নতুন ট্রেন্ড অনুসরণ করুন, তবে যা আপনাকে মানায় সেটাই বেছে নিন। নিজস্ব স্টাইল খুঁজে নিন। মিনিমালিস্টিক, বহ বা এজি যাই হোক না কেন, আপনার নিজস্ব স্টাইল বজায় রাখুন। আত্মবিশ্বাসী হতে হবে। সর্বোত্তম ফ্যাশন স্টেটমেন্ট হলো আপনার আত্মবিশ্বাস। ওয়ার্ড্রব গুছিয়ে রাখুন। এটি প্রতিদিন সহজেই পোশাক নির্বাচন করতে এবং স্টাইলিশ থাকতে সহায়ক হবে। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। যেহেতু আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তাই আজ আমি আপনাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় রোজা নিয়ে। যখনই রোজা আসে আমরা সবচেয়ে বেশি এই একটা কোশ্চেনের সম্মুখীন হই যে আমাদের যে প্রেগনেন্ট মা যারা আছে তাদের যে ম্যাডাম আমি রোজা রাখতে পারবো কি না, বা কতটুকু কীভাবে রাখবো। অনেক সময় ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে যে না, রোজা রাখা যাবে না, বাচ্চা তাহলে অসুস্থ হয়ে যাবে। এ ধরনের অনেক রকম কোশ্চেন আমরা প্রতিক্ষণই পেতে থাকি না। তাহলে আজ আমি তাই এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। গর্ভাবস্থা কিন্তু কোনো অসুস্থতা না। আমাদের প্রথমেই জানতে হবে যে এটা একটা শরীরের অন্য অন্য জিনিসের সাথে গর্ভাবস্থাটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক ঘটনা এবং আনন্দের। তবে একটা মেয়ে যখন গর্ভাবস্থা ধারণ করে তখন তার কিছু হরমোনাল পরিবর্তন আসে। এই পরিবর্তনের সাথে অনেকে অ্যাডজাস্ট করে সুস্থ থাকে, অনেকে একটুটা অসুস্থতা ফিল করে। যেমন প্রথম দিকে হয়তো বা অনেক বেশি ভমিটিং হচ্ছে, কারো কারো ক্ষেত্রে অনেক দুর্বল লাগছে, আবার কেউ আছে নর্মালি সব তার কার্যক্রম চালাতে পারছে। ইসলাম একটা সহজ জিনিস এবং সবসময় সব কিছু সহজ সমাধান এবং শিথিলতা আছে। ইসলাম বলেছে যে গর্ভাবস্থায় যে নারী পারবে শুধু সেই তার রোজা রাখবে, আর যে পারবে না তার জন্য এই সময় রাখার দরকার নেই, সে পরে এক সময় রোজা রাখবে। এখন তাহলে আসি যে তাহলে আপনারা যারা মোটামুটি সুস্থ আছেন গর্ভাবস্থায় এবং মন স্থির করেছেন যে আমি রোজা রাখবো, আমি রোজা রাখতে চাই, তাহলে তাদের প্রথম কি করা উচিত? প্রথম তাহলে তাকে অবশ্যই সে যদি কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞে আগে দেখান তাহলে তার কাছে যেতে হবে প্রথমেই, এবং অথবা নতুন করে হলো একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে যে কিনা প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এবং যাওয়ার পর তখন কারণ আপনাকে যেতে হবে কেন? কারণ এই সময় আমাদের খাবারের শিডিউলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমরা খাবারটাকে তখন রাতের সন্ধ্যা থেকে শুরু করে ভোরের মধ্যে ইফতার, তারপরে মধ্যরাতের খাবার এবং সেহরিতে শেষ করি। তাহলে আপনার যে ওষুধ প্রয়োজন, মানে যতটুকু বলতে যে সাপ্লিমেন্টেশন, যে ভিটামিন মিনারেলস আমরা দিয়ে থাকি, সেটাকেও একটা সমন্বয় করতে হবে এবং আপনার খাবারের তালিকাটাকেও সমন্বয় করতে হবে যে সব ধরনের পুষ্টিকর খাবার যেটা খেলে আপনি সুস্থ থাকবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে, সেই খাবারগুলিকে আমরা এই সময় একটু ভাগ করে গুছিয়ে দিব। আপনি সেই তালিকা অনুযায়ী খাবার খাবেন। এই জন্য আমরা অনেক সময় একটা পুষ্টিবিদেরও পরামর্শ নিয়ে থাকি। এখন আমরা কি করি যে প্রথমেই গর্ভাবস্থায় যখন একটা গর্ভস্থ মা যখন আমাদের কাছে আসে, প্রথমেই তাকে আমরা একটা বেসিক কিছু চেক আপ করি। যেমন হচ্ছে তার একটা রক্তের কিছু জিনিস দেখি,
যে তার সিভিসি মানে রক্তে কোনো ধরনের তার হিমোগ্লোবিন কেমন আছে, তারপরে হচ্ছে তাকে আমরা আরও দেখি যে তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কি না, ব্লাড সুগারটা ঠিক আছে কি না, তারপরে হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম করে যে তার বাচ্চা এখন সে প্রেগনেন্সির যে স্টেজে আছে সেই স্টেজে অনুযায়ী বাচ্চার গ্রোথ ঠিক আছে কি না, বাচ্চার চারিদিকে যে পানি থাকে যেটাকে আমরা অ্যামনাইটিক ফ্লুইড বলি, এই পানির পরিমাণটা ঠিক আছে কি না, সব দেখার পর যদি দেখি যে তার বেসিক সব কিছু ঠিক আছে ওকে, তাহলে তাকে আমরা তখন তার মেডিকেশনটাকে আমরা ভাগ করে গুছিয়ে দিলাম, সে তখন স্বাভাবিকভাবে রোজা রাখতে পারবে। এখন কথা হচ্ছে যে কী খাবো আর কি খাবো না, এটা নিয়ে অনেক কিছু আমরা যেটা করি আমাদের দেশে একটা ট্রেডিশনাল খাবার যেমন ছোলা, পেঁয়াজু, বেগুন এই ধরনের জিনিস, মানে ডুবো তেলে ভাজা খাবার। তবে আমি অবশ্যই বলবো যে এই খাবারগুলি এমনিও স্বাভাবিক মানুষের জন্য এটা হেলদি ফুড না, তাহলে গর্ভ অবস্থায় যেহেতু দুজন জিনিস, একটা মা এবং বাচ্চা, তাদের জন্য অবশ্যই এই খাবারগুলিকে অ্যাভয়েড করতে হবে, হেলদি খাবার খেতে হবে। তাহলে আপনারা ইফতার, মধ্যরাতের খাবার এবং সেহরির মধ্যে এমনভাবে খেতে হবে যে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং কার্বোহাইড্রেটও নিতে পারেন। তাহলে আপনি ইফতার থেকে শুরু করতে পারেন, যেই সময় আপনি প্রচুর মানে ফল খাবেন এবং সেটা তাজা ফলের জুস, আপনি স্যুপ খেতে পারেন, কখনো সে অনুযায়ী হালিম, এই জাতীয় খাবার যেটার মধ্যে প্রোটিন আছে এবং সাথে কার্বোহাইড্রেট আছে। এছাড়া অল্প কিছু ফ্রুট, সবজি খেয়ে আপনি স্বাভাবিকভাবে ভাত, মাছ, অন্য খাবারও খেতে পারেন। এবং আপনাকে সেহরি তো ঠিক এভাবে বুঝে ব্যালেন্স করে যে নর্মাল যে খাবারগুলি স্বাভাবিক অবস্থা আমরা খেতে বলি সকাল থেকে সারা দিন, যে স্বাভাবিক ভাত, মাছ, সবজি, রুটি, এর সাথে ডিম, দুধ, কলা, ডাবের পানি, ফ্রুটস প্রচুর পরিমাণে, সেটা আপনারা ভাগ করে করে খাবেন। আরেকটা জিনিস, সেটা পানি শূন্যতা, এটা খুব বেশি করে খেয়াল করা উচিত। যেহেতু সারাদিনে পানি খাওয়ার কোনো সুযোগ থাকে না, তাহলে ইফতার থেকে আরম্ভ করে সেহরি পর্যন্ত একটি পরপরই কিছু প্লেন ওয়াটার অথবা অন্য, অনেক সময় প্লেন ওয়াটার খেতে পারে না একটা মা, তাহলে তার ক্ষেত্রে অন্য তরল, সে স্যুপ খেতে পারে, সে যে কোনো জুস খেতে পারে, সে সিম্পল লেবুর শরবত খেতে পারে। এটা খেয়ে সে তার জন্য পানি শূন্যতা যেন কখনো তার না হয়ে যায়, এভাবে সে খাবার দিকে খেয়াল করবে। তারপরে নেক্সট আসে যে সে আর কি দেখবে, সে দেখবে যে তার বাচ্চা যখন নড়াচড়ার পর্যায়ে যদি চলে যায়, তাহলে আগে যেমন তার বাচ্চার নড়াচড়া পাচ্ছিল ঠিক সেভাবে পাচ্ছে কিনা। যেমন হচ্ছে আমরা বলি যে বাচ্চা দেখতে হবে 10 ঘন্টায় 12 বার নড়ে কিনা, প্রতি 2 থেকে 3 ঘন্টায় একবার নড়ছে কিনা, এটা মাটা খেয়াল করবে। তাহলে বুঝতে হবে যদি সেটা ঠিক মতো থাকে যে ওকে বাচ্চা ভালো আছে। তারপর তার পেশাবের দিকটা খেয়াল করতে হবে যে তার ইউরিনের পরিমাণটা কেমন হচ্ছে, ইউরিনের কালারটা কেমন, কোনো ব্যাড স্মেল আছে কিনা, তার অত্যাধিক ক্লান্ত লাগছে কিনা, এই জিনিসগুলি মাকে নোটিশ করতে হবে এবং তার ডাক্তারকে জানাতে হবে। এছাড়াও মানে 15 দিন পর মিডল অব দ্য রোজাতে এসে কিছুটা রাখার পরে তার এসে একটা সিবিসি করা উচিত, একটা ইউরিনারি করা উচিত, যে দেখা উচিত যে তার কোনো পানির ঘাটতির জন্য ইউরিনে কোনো ইনফেকশন হলো কি না, অথবা খাওয়ার কোনো প্রবলেমের জন্য তার কোনো হিমোগ্লোবিনের কমে যাচ্ছে কি না, এটা তাকে খেয়াল করতে হবে। এতটুকু করলেই একটা মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আপনার এবং আপনার আগত বাচ্চার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন আল্লাহর ইচ্ছায়। মাহে রমাদান করিম। দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান থেকে এ পর্যায়ে নিব ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসবো এবং আমার সঙ্গে থাকবেন একজন অতিথি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন একজন আমন্ত্রিত অতিথি। আজকে অতিথি হয়ে যিনি স্টুডিওতে আছেন তিনি একজন গ্রাফিতি আর্টিস্ট। আমাদের সাথে আছেন পপি। আমন্ত্রণ আপনাকে, কেমন আছেন? আমি অনেক ভালো আছি আপু, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই জানতে চাওয়া, যেহেতু আপনি একজন গ্রাফিতি আর্টিস্ট এবং আপনি চারুকলা, ড্রয়িং এবং পেইন্টিং সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছেন, যারা পেইন্টিং নিয়ে বা ড্রয়িং নিয়ে পড়াশোনা করে তাদের আসলে আর্টের ধারণাটা বা সৌন্দর্যের ধারণাটা একটু সাধারণ মানুষের চেয়ে ডিফারেন্ট হয়। আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? সৌন্দর্যের সংজ্ঞা বলতে গেলে আমার কাছে যেটা প্রথম মনে হয় সেটা হচ্ছে
দেখার দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় প্রথম ডেসক্রাইব করে যে আমরা কোনটাকে সুন্দর মনে করব এবং কোনটাকে অসুন্দর মনে করব। একজন শিল্পীর চোখে আমার মনে হয় সবকিছুই সুন্দর, কারণ ওদের একটা নিজস্ব দৃষ্টি তৈরি হয় সবকিছু দেখার আলাদা পেছনে। দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় যে শিল্পীর চোখে সবকিছুই সুন্দর, পৃথিবীর প্রতিটা ছোট ক্ষুদ্রতম সৃষ্টিও সুন্দর। সো সৌন্দর্যের আসলে কোনো ব্যাখ্যা হয় না আমার মনে হয়। আপনার কাছে সৌন্দর্যের আসলে কোনো স্পেসিফিক ব্যাখ্যা নেই। আমরা তো আসলে দুই ধরনের সৌন্দর্যের কথা জানি, বাহ্যিক সৌন্দর্য এবং অভ্যন্তরীণ সৌন্দর্য। সেটার কি কোনো ব্যাখ্যা আছে? অবশ্যই আমার কাছে মনে হয় যে বাহ্যিক সৌন্দর্য সাধারণত মানুষ কি করে, বাহ্যিক সৌন্দর্যের প্রভাবিত হয় অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমার কাছে এটার সংজ্ঞাটা একটু ব্যতিক্রম। আমার কাছে মনে হয় ভিতরকার যে সৌন্দর্য, এইটাই হচ্ছে মানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটা মানুষকে সে সুন্দর কি সুন্দর না, এটা হচ্ছে তার আচরণে আমার মনে হয় প্রকাশ পায় সবচাইতে বেশি। ওকে, এই যে গ্রাফিতি আর্টিস্ট, এই জিনিসটা দেয়ালে বা বিভিন্ন যে কোনো একটা বস্তুকে সুন্দর করে তোলার যে প্রয়াস, চেষ্টা চালানো হয়, যখন আপনারা কোনো দেয়াল বা রাস্তার পাশের কোনো জায়গায় কাজ করে থাকেন, তখন আসলে সেই স্ট্রাগলটা কেমন হয় একটু ছোট্ট করে যদি? হ্যাঁ, আমাদের হচ্ছে যখন আমরা একটা দেয়ালে একটা পেইন্টিং আউটডোরে যখন কাজ করা হয়, আউটলুক যখন হয়, তখন তো ওইটা অনেক সুন্দর লাগে, কিন্তু এটার ভিতরকার গল্প আসলে ওইভাবে কেউই জানে না। কারণ যখন আমরা আউটডোরে কাজ করি বা অনেক বিশাল একটা স্পেসে কাজ করি, ওইটার পিছনে দেখা যায় আমাদের একটা লম্বা জার্নি থাকে, অনেকটা সময় আমাদের শ্রম দিতে হয়। হয়তো কখনো রোদ হয়ে যাচ্ছে, আমরা কখনো আউটডোরে কাজ করলে বৃষ্টি চলে আসে হঠাৎ করে, অনেকটা এনভায়রনমেন্টের সাথে আমাদেরকে ফাইট করতে হয়। অনেক সময় হয় কি, অনেক ধরনের প্রতিকূলতা আমাদের কাজের ক্ষেত্রে তৈরি হয়, এবং এটার পিছনে হয় দেখা যায় একটা টানা একটা কর্মহীন একটা জার্নি চলে, অনেকটা সময় আমাদেরকে পরিশ্রম দিতে হয়, যেটা আসলে ফাইনালি যখন আউটপুট আসে তাহলে মানে অনেকের কাছেই বোধগম্য হয় না যে এটাতে আসলে কতটা পরিশ্রমের পরে এই জিনিসটা এত সুন্দর হয়েছে। নিশ্চয়ই। আপনি গ্রাফিতি আর্টিস্ট বা চারুকলায় পড়াশোনার পাশাপাশি একটা রিয়েলিটি শোতে ফ্রেশ লুক, যদি আমি ভুল না করি, আপনি পার্টিসিপেট করেছিলেন। ইন্ডাস্ট্রিতে আসবার এই ইচ্ছাটা কিভাবে আসলে তৈরি হয়? ছোটবেলা থেকেই আমার বাবা মা একটু শৌখিন ছিল, পরিবারের আমার বড় বোনরা শৌখিন ছিল, তো আমাকে ছোটবেলায় দেখা যেত নাচ গান, মানে ক্রিয়েটিভ যত কাজ আছে, নাচ গান শেখা হয়েছে। হ্যাঁ, আমার ছোটবেলায় শেখা হয়েছে। তো ওইখান থেকে একটা থাকে যে একটা শখ তৈরি হয়। আর আমি যেটা হতো যে আমি ছোটবেলায় বিউটি কন্টেস্ট দেখতাম, চ্যানেল আই, লাক্স চ্যানেল আই, সুন্দরী প্রতিযোগিতা, এগুলো দেখে তখন আমি ছোটবেলা, তখন তো ওইভাবে বুঝতাম না, তখন আমি বলতাম যে আমি একদিন এরকম মিস ওয়ার্ল্ড হব বা এই ধরনের, হ্যাঁ মিস বাংলাদেশ হব, মিস ওয়ার্ল্ড কম্পিটিশনও দেখতাম। তো তখন ছোটবেলায় থাকে না যে যেটা দেখি সেটাই হয়ে যাওয়ার ইচ্ছা, ওরকম একটা ইচ্ছা ছিল। আর এমনিতেই হচ্ছে আমার একটু মানে মিডিয়া বা মানে অন স্ক্রিন কাজ করার একটু শখ ছিল ছোটবেলা থেকে। আচ্ছা, অন স্ক্রিন কাজ করার শখ ছিল। যখন অন স্ক্রিন কাজ করার সুযোগ তৈরি হয়, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো কিছু না কিছু স্ট্রাগল থাকেই। ছোট্ট করে সেই স্ট্রাগলগুলা যদি আমাদের সাথে শেয়ার করেন। অভিনয়ের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে দুই ধরনের মানুষ কাজ করে আর কি, দুই ধরনের মন মানসিকতা থাকে। তো এখানে আসলেই একটা ডার্ক সাইড আছে আমার কাছে মনে হয়। সো ওইটা আসলে ফেস করাটা কঠিন, যার জন্য হয়তো আমার দিক থেকে আমি খুব বেশি অ্যাক্টিভলি কাজ করিনি, এবং হচ্ছে খুব বেছে বেছে কাজ করা, পরিচিতদের মধ্যে কাজ করা। কারণ অনেক সময় অনেক ধরনের মানে পরিচিতি তৈরি করাটা কঠিন, হ্যাঁ কঠিন হয়ে যায়, অনেক কিছুই ফেস করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন।